পরে ইরাকের বিশাল সেনাবাহিনী আক্রমণ করে তার প্রতিবেশী দেশ কুয়েতের উপরে, আর মাত্র 12 ঘন্টার মধ্যে ইরাকের সৈন্যরা কুয়েতের রাজধানী দখল করে নেয়। আর এরপরেই শুরু হয়, সাদ্দাম হোসেন ভেবেছিলেন কুয়েতকে ইরানের একটা প্রদেশ বানিয়ে তিনি তার সাম্রাজ্যকে আরো বিস্তৃত করবেন, কিন্তু আগামী 6 মাসের মধ্যে কুয়েতে এমন কিছু হয় যে সাদ্দাম হোসেনের সৈন্যরা, এক কথায় এই সময় কুয়েত একটা জেলে পরিণত হয়েছিল। তবে সাদ্দাম হোসেন যখন কুয়েতে আক্রমণ করেছিল তখন তিনি ভেবেছিলেন কুয়েতের সাধারণ জনগণ হয়তো তাকে লিডার হিসেবে মেনে নেবে। এমনকি সে যুদ্ধের আগে ইরাকের জনগণকে এটা বুঝিয়েছিল যে কুয়েতের জনগণ তাদের আমিরের শাসনে খুশি না, তাই তারা ইরাকের সাথে যুক্ত হতে চায়। এবার সাদ্দাম হোসেন এই কুয়েতের উপর হামলা করেছিল। এর বেশ কিছু কারণ আছে। সাদ্দাম হোসেন অ্যাটাকের আগে এটা ভেবেছিল যে কুয়েতের জনগণ তাকে স্বাগতম জানাবে, কিন্তু বাস্তবে হয় উল্টো। কুয়েতের সাধারণ মানুষরা গোপনে এই ইরাকি অত্যাচারের বিরুদ্ধে একজোট হতে শুরু করে, আর তারা একটা রেজিস্ট্যান্স তৈরি করে এই বিদ্রোহীরা নিজেদের বাড়িতে প্রিন্ট করে লিফলেট ছড়াতে থাকে। সবার মনোবল বাড়তে থাকে, এমনকি ইরাকি সৈন্যদের নানা ধরনের ফাঁদেও ফেলতে থাকে। এরই সাথে বিদ্রোহীরা ইরাকের এক্সাইল গভর্নমেন্টের সাথে কন্ট্যাক্ট করে, আর এগুলো করতে গিয়ে যারা ধরা পড়ে যেত তাদেরকে সহ্য করতে হতো বীভৎস নরক যন্ত্রণা। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলা হতো, নখ উপড়ে ফেলা হতো, ইলেকট্রিক শক দেওয়া হতো, এই ধরনের টর্চার করে তাদেরকে মেরে ফেলা হতো। এরকম একটা সিচুয়েশন সকাল 5টায় সাদ্দাম হোসেনের কথা ইরাকের এয়ারফোর্স ইরানের এয়ারফিল্ডে হামলা করে। এর ফলে শুরু হয়েছিল ইরান এবং ইরাকের দীর্ঘমেয়াদী যুদ্ধ। এই সময় ওয়েস্টার্ন কান্ট্রিগুলো ইরাককে সব দিক থেকে সাহায্য করেছিল, কিন্তু 8 বছর ধরে টানা যুদ্ধের পরে কোনো দেশই এই যুদ্ধে জিততে পারেনি, কারণ ইসরায়েলের সঙ্গে আমেরিকার সম্পর্ক ছিল ভালো। আর ইসরায়েল মিডল ইস্টে যতদিন শক্তিশালী থাকবে, আমেরিকাও ঠিক ততদিন মিডল ইস্টে নিজেদের কন্ট্রোলে রাখতে পারবে। এবার যে আমেরিকা ইরানের সাথে যুদ্ধে ইরাককে সাহায্য করেছিল, সেই আমেরিকায় সাদ্দামের এই হুঁশিয়ারির পর ইরাকের সাথে দূরত্ব বাড়াতে শুরু করে। ইরানের সাথে যুদ্ধের সময় ইরাক বেশ কিছুতে দেশ থেকে প্রায় $60 বিলিয়ন ঋণ নিয়েছিল, যার মধ্যে প্রায় $16 বিলিয়ন তারা কুয়েত থেকে এবং $20 বিলিয়ন সৌদি আরবের থেকে ঋণ নিয়েছিল। যুদ্ধে হেরে যাওয়ার পরে ইরাকের অর্থনীতি যেহেতু ভেঙে পড়েছিল, তাই সাদ্দাম হোসেন সৌদি আরব এবং কুয়েত সরকারকে চিঠি লিখে তাদের এই ঋণ মুকুব করে দেওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু কোনো দেশই ইরাকের কোনো অনুরোধে পাত্তা দেয়নি। অথচ ভেবে দেখুন, ইরানের সাথে যুদ্ধের সময় এরা সবাই কিন্তু ইরাককে উস্কানি দিয়েছিল, আর যুদ্ধে হেরে যেতেই এই দেশগুলো তাদের টাকা ফেরত দেওয়ার জন্য ইরাকের উপর প্রেশার ক্রিয়েট করতে থাকে। এবার এই পরিস্থিতি থেকে বেরোনোর জন্য সেই সময় ইরাকের অয়েল মিনিস্টার ওপেক দেশগুলোর কাছে যায়, আর ইরাক, সৌদি আরব, কুয়েত সহ বেশ কিছু দেশ ওপেকের মেম্বার। এই সময় ইরাক ওপেক কান্ট্রিগুলোর কাছে তেলের প্রোডাকশন কম করার জন্য একটা রিকোয়েস্ট করে, যাতে মার্কেটে তেলের চাহিদা বেড়ে যায়, তেলের দামও বেড়ে যাবে। ফলে তেল বিক্রি করে ইরাকের অর্থনীতি খুব তাড়াতাড়ি আবার চাঙ্গা হয়ে যাবে। সেই সময় তেলের দাম ব্যারেল প্রতি $1 কমলেও ইরাকের বছরে প্রায় $1 বিলিয়ন ক্ষতি হচ্ছিল। ফলে ইরাক চাইছিল যে কোনো প্রকারে তেলের দাম বাড়াতে, আর সেটা একমাত্র সম্ভব ছিল তেলের প্রোডাকশন কম করে। কিন্তু কুয়েতে ইরাকের এই প্ল্যান জল ঢেলে দেয়। কুয়েতের কাছে পুরো পৃথিবীর 10% অয়েল রিজার্ভ আছে। এই সময় কুয়েত ইরাকের কথা না শুনে প্রচুর পরিমাণে ক্রুড অয়েল প্রডিউস করতে, আর এতে ইন্টারন্যাশনাল মার্কেটে কাঁচা তেলের দামের আগে থেকে আরো কমে যায়। এই দাম কমে গিয়ে দাঁড়ায় ব্যারেল প্রতি মাত্র $7 থেকে $8 টাকা। আর ইরাকের কাছে এটা একটা দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায়। আর এই ইরাক কুয়েতের উপর একটা অ্যালিগেশন চাপায়। সাদ্দাম হোসেন বলেন যে সে সময় ইরাক ইরানের সাথে যুদ্ধ করেছিল, তখন কুয়েত ইরাকের বর্ডারের কাছে থাকা রুমালিয়া তেলের খনি এবং স্যান্ড ড্রিলিং করে ইরাকের তেল চুরি করেছিল। আর সাদ্দাম হোসেনের দাবি যে কুয়েত তাদের দেশ থেকে প্রায় $2.5 বিলিয়ন মূল্যের তেল চুরি করে, আর এই জন্য সাদ্দাম হোসেন এবার কুয়েতের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করেন। তবে রুমালিয়া তেলের খনিতে যে ওয়ার্কাররা কাজ করত, তাদের দাবি এখানকার ড্রিলিং মানে আড়াআড়িভাবে ড্রিল করা সম্ভব না। কুয়েতের সাইড চালু হওয়ার অটোমেটিক্যালি ইরাকের তেল কুয়েতের সাইডে চলে যেত। আর এটাও বলা হয় যে সাদ্দাম হোসেন কুয়েতের উপর মিথ্যা আরোপ চালাচ্ছে। এবার ইরাক কুয়েতের মধ্যে সিচুয়েশন এমন জায়গায় দাঁড়ায় যে একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হয়।
কুয়েত ইরাকের কাছে তাদের দেওয়া ঋণের টাকা ফেরত চাইছিল। অন্যদিকে ইরাক যে সেই টাকা শোধ করবে তার জন্য তেলের প্রোডাকশন ও কুয়েত কম করছিল না। অন্যদিকে সাদ্দাম হোসেন একটা কথা বলে যে কুয়েত তাদের দেশ থেকে তেল চুরি করছে। এরই মধ্যে সাদ্দাম হোসেন আরও একটা কাজ করেন, তিনি ইরাকের জনগণের মধ্যে একটা ন্যারেটিভ বিল্ড করার চেষ্টা করেন। তিনি বলেন ব্রিটিশ শাসনের আগে কুয়েত একটা সময় ইরাকেরই অংশ ছিল, তাই আমাদের উচিত কুয়েতকে আবারও ইরাকের সাথে যুক্ত করা। আর কুয়েতের জনগণও নাকি এটাই চায়। এরপরেই আসে সেই ঐতিহাসিক দিন 1990 সালের 2রা আগস্ট, যেদিন রাত 2টোর সময় ইরাকের বাহিনী কুয়েতের উপর হামলা করে এবং ইরাকের বাহিনীর সামনে কুয়েতের বাহিনী একদিনও টিকতে পারেনি। আর মাত্র 12 ঘন্টার মধ্যে ইরাকি আর্মি কুয়েতের পার্লামেন্ট দখল করে নেয়। বিশ্বের বাকি দেশগুলো কিছু বুঝে ওঠার আগেই ইরাকের আর্মি কুয়েতকে পুরোপুরি দখল করে নিয়েছিল। ইরাক খুব ভালো করেই জানতো যে কুয়েতের সেনাবাহিনী তাদের সামনে টিকতে পারবে না, কারণ কুয়েতের সেনাবাহিনী ছিল খুবই দুর্বল। এমনকি যুদ্ধে কুয়েতের আমির জাবের আল আহমেদ আল জাবের সাবা এবং তার পুরো পরিবার সহ সৌদি আরবে পালিয়ে যায়। কুয়েতের নতুন রাষ্ট্রপতি নিয়োগ করেন। এবার আপনারা একটা কথা ভাবুন, যে আমেরিকাকে কেউ কখনো বিশ্বাস করতে চায় না, আর তার কারণ হলো তাদের ডবল স্ট্যান্ডার্ড, মানে মুখে এবং কাজে আর এক কাজ। এখানেও আমেরিকা ঠিক সেই কাজ করেছিল। সাদ্দাম হোসেন যুদ্ধের আগে আমেরিকান অ্যাম্বাসেডর এপ্রিল গ্লাইপাই এর সাথে একটা মিটিং করেছিল। সেখানে সাদ্দাম ইরাক কুয়েতের এই টেনশন নিয়ে আলোচনা করছিল। তখন আমেরিকান অ্যাম্বাসেডর জানায় যে দেখুন, দুটো আরবীয় দেশ নিজেদের মধ্যে যুদ্ধ করছে, এখানে আমাদের কিছু করার নেই। এমনকি এটাও বলে যে আমেরিকা ভবিষ্যতে ইরানের উপর কোনো স্যাংশন চাপানোর কথা ভাবছে না। আর এটাকে সাদ্দাম হোসেন আমেরিকার তরফ থেকে একটা গ্রিন সিগন্যাল ভেবেছিল। আর যুদ্ধের মাত্র একদিন পরেই 23 আগস্ট আমেরিকা, ব্রিটেন সহ বেশ কিছু দেশ ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলে রেজুলেশন পাস করে এবং সেখান থেকে তারা সাদ্দাম হোসেনকে এই অ্যাটাক বন্ধ করার জন্য ওয়ার্নিং দেয়। আমেরিকার ডবল স্ট্যান্ডার্ডটা এখানে কিরকম লেভেলের ছিল সেটা জানতে পারবে। আমেরিকা চাইছিল যে সাদ্দাম হোসেন কুয়েতের উপর হামলা করুক, তো ইরাক এই সময় কারোর কথাই কান দেয়নি। যে কুয়েতের পুরো বিশ্বের 10% তেল আছে, যার উপর সাদ্দাম হোসেন নিজের কন্ট্রোল রাখতে চেয়েছিল। শুধুমাত্র তাই না, কুয়েতের পর সাদ্দাম হোসেনের নেক্সট টার্গেট ছিল সৌদি আরব। তিনি সৌদি আরবকে ইরাকের দখলে আনতে চেয়েছিল। আর যদি এটা হতো তাহলে সাদ্দাম হোসেনের পৃথিবীর 1/4 অয়েল রিজার্ভের মালিক হয়ে যেত। এটা ইউএস এবং ইউকে প্রথম থেকেই বুঝতে পেরেছিল। তাই তারা সাদ্দামকে আটকাতে একটা সিক্রেট অপারেশন শুরু করে। কুয়েতে ইরাকি অ্যাটাকের 4 দিন পর আমেরিকার একটা টিম সৌদি আরবের রাজা ফাহাদের সাথে দেখা করে এবং তারা ফাহাদকে বোঝানোর চেষ্টা করে যে ইরাক যদি সৌদি আরবের উপর হামলা করে তাহলে সৌদি আর্মি তাদেরকে হারাতে পারবে না। আর সৌদির রাজা নিজেও সেই বিষয়টি নিয়ে চিন্তায় ছিল, কেননা সাদ্দাম হোসেন অনেক আগে থেকেই সৌদি আরবের বেশ কয়েকটা অয়েল রিজার্ভ নিজেদের কন্ট্রোলে নিয়ে নিয়েছিল। এবার নিজের দেশকে বাঁচানোর জন্য ফাহাদ আমেরিকার আর্মিকে সৌদি আরবের এয়ার স্পেস ইউজ করার জন্য পারমিশন দেয়। এরপরে ইউনাইটেড নেশনস ইরাকের উপর স্যাংশন লাগিয়ে দেয় এবং ইরাকের জলপথকে ব্লক করে দেয়। সৌদি আরব ও কুয়েতকে ইরাকের হাত থেকে বাঁচানোর জন্য ইউনাইটেড নেশনস কোয়ালিশন ফোর্স নামে একটা আলাদা আর্মি ফোর্স রেডি করা হয়। সেখানে ইজিপ্ট, সিরিয়া, আমেরিকা, ইউকে সহ মোট 39টি দেশের আর্মি যুক্ত করা হয়। তো এই আর্মিকে লিড করার দায়িত্ব দেওয়া হয় আমেরিকাকে। 29 নভেম্বর 1990 ইউএনএসসিতে আরও একটা রেজুলেশন পাশ করা হয়, রেজুলেশন 670, যেখানে সাদ্দাম হোসেনকে আগামী 6 সপ্তাহের জন্য মধ্যে মানে 15 জানুয়ারির মধ্যে কুয়েত থেকে তার আর্মি সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় এবং সরিয়ে কুয়েতকে স্বাধীন করে দিতে বলা হয়। কিন্তু সাদ্দাম হোসেন ইউএন এর কোনো ওয়ার্নিং কে পাত্তা দেয়নি। তার মনে হয়েছিল যে ইরাকের আর্মির সামনে কোনো আর্মি টিকতে পারবে না। যে কুয়েতকে সেই সময় ইরাকের 5 লক্ষ সৈনিক মজুদ ছিল। অন্যদিকে সাদ্দাম হোসেনকে কুয়েত ছাড়া যে ডেডলাইন দেওয়া হয়েছিল তার ঠিক 1 সপ্তাহ আগেই সৌদি আরবে প্রায় 7 লক্ষের বেশি কোয়ালিশন ফোর্সের সেনা জমা হয়। তবে কোয়ালিশন ফোর্স ইরাকে অ্যাটাক করার আগে সব দেশগুলো মিলে ইরাককে একটা
শেষ সুযোগ দিতে চেয়েছিল। তারা আমেরিকার ফরেন মিনিস্টার জেমস বেকার এবং ইরাকের ফরেন মিনিস্টার তাহারিক আজিজের সাথে একটা মিটিং করে। এই মিটিংটা প্রায় 8 ঘন্টা চলেছিল। আর 8 ঘন্টার মিটিংয়ে আমেরিকা ইরাককে কুয়েত থেকে সরে যেতে বলে, কিন্তু ইরাক আমেরিকার কথা মানতে রাজি ছিল না। আর এরপরে আমেরিকা সরাসরি ইরাকের সাথে যুদ্ধ ঘোষণা করে। আর তারা ইরাক সরকারকে স্পষ্ট করে বলে দেয়, যদি ইরাকের সৈন্যরা এই কোয়ালিশন ফোর্সের উপর কোনো ধরনের কেমিক্যাল ওয়েপন দিয়ে অ্যাটাক করে, তাহলে তার জবাবে আমেরিকা নিউক্লিয়ার বোমা দিয়ে দেবে। আর এরপরে শুরু হয় অপারেশন। 1991 সালের 15 জানুয়ারি ডেডলাইন এক্সপায়ার হয়ে যায়। আর এরপরেই কেটে যায় টানা 2 দিন। সাদ্দাম হোসেন ভাবে যে হয়তো ইউএনএসসি তাদের উপরে কোনো অ্যাটাক করবে না, কিন্তু ঠিক 2 দিনের মাথায় 17 জানুয়ারি কোয়ালিশন ফোর্সের এয়ারক্রাফট ইরাকে ও কুয়েতের সীমানায় ঢুকে লাগাতার বম্বিং করতে শুরু করে এবং কোয়ালিশন ফোর্সের বিরাট বোমাবর্ষণের জবাব দেওয়া ইরাকের ফোর্সের জন্য মুশকিল হয়ে দাঁড়ায়। এরপর এই কোয়ালিশন ফোর্স ইরাকের ক্যাপিটাল বাগদাদকে টার্গেট করে আর সেখানে লাগাতার অ্যাটাক করে। তারা প্রথমে ইরাকের র্যাডার এবং কমিউনিকেশন সিস্টেমকে ধ্বংস করে দেয়। এরপরে টার্গেট করা হয় মিলিটারি স্টেশন, পাওয়ার, এগুলোকে তারা ধ্বংস করে দেয়। এরপরে ইরাকের আর্মিকে একেবারে পঙ্গু করে দিয়েছিল। আর ঠিক এই সময় সাদ্দাম হোসেন সব দিক থেকে আটকে পড়েছিল। আর তিনি এই জাল থেকে বেরোনোর জন্য এবার তুরুপের তাস হিসেবে ব্যবহার করে ইসরায়েলকে। ইসরায়েলের উপর মিসাইল দিয়ে হামলা শুরু করেন। এবার ইসরায়েল হলো আমেরিকার মিত্র দেশ। আবার এই যে কোয়ালিশন আর্মি ইরাকের উপর অ্যাটাক করেছিল, এর মধ্যে অনেকগুলো মুসলিম দেশ ছিল, তারা আবার ইসরায়েলকে অপছন্দ করত। তো সাদ্দাম হোসেন ভেবেছিল যে যদি সে ইসরায়েলের উপর অ্যাটাক করে আর ইসরায়েল তখন তার পাল্টা জবাবে ইরাকের উপর অ্যাটাক করবে, তখন মুসলিম এই দেশগুলো ইসরায়েলের উপর অ্যাটাক করতে শুরু করবে আর ইভেনচুয়ালি তারা আমেরিকার বিপক্ষে চলে যাবে। কিন্তু এই যুদ্ধ সাদ্দাম হোসেন জিতে যাবে। কিন্তু সাদ্দাম হোসেনের শেষ চালটাকে মাটি করে দেয় আমেরিকা। আমেরিকা ইসরায়েলকে ইরাকের উপর কোনো রকম অ্যাটাক করতে বারণ করে দেয়, কারণ আমেরিকা ও সাদ্দামের প্ল্যানিংটা ধরে ফেলেছিল। আর ইসরায়েলের উপর তারা চাপ দিয়ে কোনো রকম পাল্টা আক্রমণ করতে বারণ করে। সাথে সাথে ইসরায়েলের সেফটির জন্য আমেরিকা বেশ কিছু এয়ার ডিফেন্স সিস্টেম তাদের দেশে পাঠিয়ে দেয় এবং ইসরায়েলের পথ বন্ধ হতেই সাদ্দাম হোসেন আবারও একটা প্ল্যান করে। তিনি একদল ইরাকি সৈন্যকে সৌদি আরবের দিকে অ্যাটাক করার জন্য এগোতে বলেন, কিন্তু কোয়ালিশন ফোর্স আর তাদের এয়ারফোর্স অনেক বেশি থাকায় ইরাকের আর্মি হার মানতে বাধ্য হয়। আর অন্যদিকে কোয়ালিশন ফোর্স তখনও লাগাতার বাগদাদে অ্যাটাক করে। এবার সাদ্দাম হোসেনের পিছু শুরু করেন, কিন্তু ফিরে যাওয়ার সময়ও সাদ্দামের সৈন্যরা কুয়েতের প্রায় 600টা তেলের খনিতে আগুন লাগিয়ে দেয় আর সেগুলিতে বোম সেট করে সেগুলোকে ধ্বংস করে দেয়, যাতে কুয়েত স্বাধীন হলেও তাদের অর্থনীতি ভেঙে পড়ে। কিন্তু সাদ্দামের এই সিদ্ধান্ত গোটা পৃথিবীর পরিবেশের জন্য খুবই খারাপ প্রভাব পড়েছিল। এই সময় পুরো কুয়েত দেখে মনে হচ্ছিল যেন সেটা আগুনে পুড়ছে। চারিদিক ছিল কালো ধোঁয়া, যার কারণে আমেরিকার এয়ারফোর্স ইরাকের সৈন্যদের উপর বম্বিং করতে পারছিল না। এরপর 24শে ফেব্রুয়ারি কোয়ালিশন ফোর্স গ্রাউন্ডে নেমে যুদ্ধ করে এবং ইরাকের আর্মিকে কুয়েত থেকে বের করে দেয়। 1991 সালের 27শে ফেব্রুয়ারি সাদ্দাম হোসেন তার ইরাকের আর্মিকে কুয়েত থেকে ইরাকে ফেরত আসতে বলেন আর জর্জ বুশ ঘোষণা করেন যে কুয়েত এখন স্বাধীন। এই যুদ্ধের পর ইরাকের ইকোনমি একেবারে তলানিতে ঠেকে যায় আর এখনো পর্যন্ত ইরাকের একটা বড় জনসংখ্যা সাদ্দাম হোসেনের এই ভুল সিদ্ধান্তের পরিণাম ভোগ করছে বা কোনো শক্তিশালী দেশকে তার পক্ষে আনতে পারে। তবে সাদ্দাম হোসেনের কিছু ভুল ছিল, তিনি কোনো শক্তিশালী দেশকে তার পক্ষে আনতে পারেননি। আর দ্বিতীয় কারণ ছিল তার অহংকার। নিজেকে এই সময় ভীষণই শক্তিশালী একজন লিডার ভাবতেন, কিন্তু বাস্তবটা টোটালি ডিফারেন্ট ছিল। এই সময় সাদ্দাম হোসেনকে আমেরিকা চাইলে অ্যারেস্ট করতে পারত, কিন্তু সেটা তারা করেনি। তাই সাদ্দাম হোসেন আরো বেশ কয়েক বছর ধরে ইরাকে রাজত্ব চালিয়েছিলেন। কিন্তু যুদ্ধের প্রভাব সমস্ত উপকূলীয় দেশগুলোতে পড়েছিল। কুয়েতে সেই ভয়াবহ ইতিহাস ভেসে ওঠে, যেখানে মাইলের পর মাইল কুয়েতের তেলের খনিগুলি দাউ করে জ্বলছিল। এতে শুধুমাত্র তেল নষ্ট হয়েছিল তাই নয়, এর প্রভাব প্রকৃতিতে পড়েছিল। বহু মানুষ দূষণের কারণে অসুস্থ হয়ে পড়ছিল, শেষমেশ ক্যান্সার এবং বেশ কিছু হার্ট অ্যাটাকে মানুষ মারা যায়। যুদ্ধে কোটি কোটি টাকার বিল্ডিং নষ্ট হয়, বহু মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হন এবং হাজার হাজার মানুষের মৃত্যু
মৃত্যু হয়, আর তার বদলে কি পাওয়া গিয়েছিল কিছুই জানা নেই। তবে হ্যাঁ, যুদ্ধ ভবিষ্যতে আরো একটা যুদ্ধের রাস্তা খুলে দিয়েছিল, আর এখান থেকেই লেখা হয়েছিল সাদ্দাম হোসেন জীবনের শেষ অধ্যায়।